দেখতেই পাচ্ছেন কবর থেকে সালমান শাহর নিথর দেহ কিভাবে তোলা হচ্ছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে কবর খুঁড়েছেন স্বজনরা। কবর খুঁড়ে মরদেহ দেখার পর ফের আগের মতো দাফন করা হয়। শুধু আমার সঙ্গে নয়, ডিপজলের সঙ্গেও রাত কাটাতেন সালমান শাহর স্ত্রী সামিরা। রিমান্ডে কেঁদে কেঁদে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ডন। আমি আসতেছি বাংলাদেশে, রুবিকে আনা হোক, রিজভিকে ডেকে নেওয়া হয়, ইন্টারপোলে নেওয়া হোক। একটা চাঞ্চল্যকর হত্যা মামলা, এটা রাষ্ট্রীয় হত্যা মামলা, এটা যে কোনো সহজ হত্যা মামলা নয়। বডি মেসেজ করাচ্ছে, এইটা আইনের কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি আছে না? ভাবলাম সালমান শাহ আত্মহত্যা করছে। তোমাকে কে অনুমতি দিল লাশ নামানোর? কে বলছে গোসল করানোর? হ্যাঁ, কে বলছে গায়ে তেল মালিশ করার? এইটারও তো একটা শাস্তি হওয়ার দরকার। দর্শক, ইতিমধ্যে সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি তার নিজের মাই। সালমান শাহকে নিজ হাতে মেরেছে তার নিজের মা, যেটা রীতিমতো প্রকাশ করে দিয়েছে ডন, আর যার ফলে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সালমান শাহের মা। প্রিয় দর্শক, কেন মা হয়ে নিজের ছেলেকে এইভাবে মারলো সেইটার রহস্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যে সালমান শাহের মৃত্যুর ঘটনায় তার মা ডন সহ সামিরার কি রায় দিল আদালত। তো দর্শক, চলুন বাড়তি কথা না বলে ভিডিও স্ক্রিনে চলে যাই। শুধু আমার সঙ্গে নয়, ডিপজলের সঙ্গেও রাত কাটাতেন সালমান শাহর স্ত্রী সামিরা। রিমান্ডে কেঁদে কেঁদে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ডন। দর্শক, বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে আজ এমন এক শ্বাসরুদ্ধকর এবং প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পনে পুরো দেশের কোটি কোটি মানুষের পায়ের তলার মাটি রীতিমতো সরে যাচ্ছে। দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা রহস্যের গল্পে এমন এক অবিশ্বাস্য, নোংরা এবং গায়ে কাঁটা দেওয়া মোড় আসবে, তা হয়তো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র বোদ্ধারাও কখনো কল্পনা করতে পারেনি। গত 9 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়ে পালানোর সময় যখন গাদ্দার ডন গ্রেফতার হয়, তখন থেকেই সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল যে এবার হয়তো আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠে বসে গোয়েন্দাদের কড়া জেরার মুখে এই বিশ্বাসঘাতক ডন আজ কেঁদে কেঁদে এমন এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে, যা শুনে খুব তদন্তকারী কর্মকর্তাদেরও চোখ কপালে উঠে গেছে। এতদিন যে সমীকরণ মেলানো হচ্ছিল, আজ ডনের একটিমাত্র স্বীকারোক্তিতে সেই পুরো হিসাবটাই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বাঁচার জন্য ডন আজ শুধু নিজের দোষ স্বীকার করেনি, বরং সে মুখোশ খুলে দিয়েছে এমন সব প্রভাবশালীদের যাদের সাধারণ মানুষ এতদিন সাধু বলে জানত। রিমান্ডের ঘেরা টোপে বসে ডন অঝরে কাঁদতে কাঁদতে দাবি করেছে সালমান শাহের স্ত্রী সামিরা নাকি শুধু তার সঙ্গেই নয়, বরং মুভি লর্ড খ্যাত ডিপজলের সঙ্গেও দিনের পর দিন গোপন অভিসারে লিপ্ত ছিলেন। ডনের এই বুকফাটা এবং চাঞ্চল্যকর জবানবন্দির পর পুরো চলচ্চিত্র পাড়ায় এখন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে। চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, রোমহর্ষক এবং পরতে পরতে রহস্যে ঘেরা থ্রিলার প্রতিবেদনের মাধ্যমে জেলের ভেতরের সেই গোপন জেরার একেবারে ভেতরের খবর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠ এবং ডনের ভেঙে পড়া। দর্শক, অত্যন্ত বিধ্বস্ত এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, রিমান্ডের প্রথম কয়েকদিন ডন একেবারে মুখে কুলুপ এঁটে বসেছিল। সে ভেবেছিল বাইরে থাকা তার পুরনো দিনের প্রভাবশালী গডফাদাররা হয়তো কোনো না কোনো অদৃশ্য সুতোর টানে তাকে ঠিকই বের করে আনবে। কিন্তু যখন সে বুঝতে পারল যে 2026 সালের এই নতুন বাংলাদেশে তাকে বাঁচানোর মতো আর কেউ নেই, তখন তার জীবন ভিক্ষা চেয়ে মাননীয় সরকার প্রধানের কাছে করা সেই মায়া কান্নাও কোনো কাজে আসলো না। তখন সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। গোয়েন্দারা যখন তার সামনে একের পর এক অকাট্য প্রমাণ, পুরনো দিনের কল রেকর্ড এবং সাক্ষীদের গোপন জবানবন্দি তুলে ধরতে শুরু করেন, তখন ডন বুঝতে পারে যে তার বাঁচার আর কোনো পথ খোলা নেই। টানা জেরার এক পর্যায়ে প্রচণ্ড মানসিক চাপে ডন হাউমাউ করে কেঁদে ওঠে। সে গোয়েন্দাদের পা জড়িয়ে ধরে বলতে থাকে, স্যার, আপনারা শুধু আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি তো ছিলাম একটা সামান্য ঘুঁটি। আসল কালসাপ তো লুকিয়েছিল সালমানের নিচের ঘরেই। আপনারা সামিরাকে দেশে ফিরিয়ে আনুন, তাকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলেই বুঝতে পারবেন ওই কাল রাতে আসলে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল।
সামিরা ও ডিপজলকে নিয়ে ডনের সেই ভয়ঙ্কর বোমা। এরপরই ডন এমন এক চরম এবং নোংরা সত্যের ঝাঁপি খুলে দেয় যা শুনে যে কারো রক্ত হিম হয়ে যেতে বাধ্য। ডন কাঁদতে কাঁদতে বলে, সবাই বলছে আমি 12 লাখ টাকার লোভে সালমানের সাথে বেইমানি করেছি, কিন্তু আপনারা কি জানেন ওই স্কাটনের ফ্ল্যাটের 4 দেয়ালের ভেতরে আসলে কি নোংরা খেলা চলছিল? সালমান ভাই দিনের পর দিন রাতের পর রাত শুটিং সেটে হাড়ভাঙা পরিশ্রম করতেন শুধু দর্শকদের ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য, আর সেই সুযোগে তার স্ত্রী সামিরা মেতে উঠেছিল এক ভয়ঙ্কর খেলায়। সবাই জানে সামিরার সাথে আমার একটা গোপন সম্পর্ক ছিল, কিন্তু এটা পুরো সত্য নয়। ডন অত্যন্ত রাগান্বিত ও ক্ষুব্ধ কণ্ঠে গোয়েন্দাদের জানায়, সামিরা শুধু আমার সাথেই নয়, সে অত্যন্ত সুকৌশলে চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী মানুষ ডিপজলের সাথেও গোপন সম্পর্ক গড়ে তুলেছিল। হ্যাঁ স্যার, আপনারা ঠিকই শুনছেন। সালমান ভাই যখন শুটিংয়ে ব্যস্ত থাকতেন তখন সামিরা গোপনে ডিপজলের সাথেও রাত কাটাতেন। তাদের মধ্যে এমন এক অন্ধকার জগৎ তৈরি হয়েছিল যার খবর সালমান ভাই বিন্দুমাত্রও জানতেন না। সামিরা ছিল ক্ষমতার এবং টাকার প্রতি চরম লোভী একজন নারী। সে জানতো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে এবং নিজের প্রভাব বাড়াতে হলে কাদের হাতে হাত রাখতে হবে। ডিপজলের লাইভ ভিডিওর পেছনের আসল রহস্য। দর্শক, ডন এখানেই থেমে থাকেনি। সে গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের সেই কান্নাকাটি করা লাইভ ভিডিওর প্রসঙ্গ টেনে আনে। ডন গোয়েন্দাদের বলে, আপনারা কি ভেবেছেন ডিপজল ভাই হঠাৎ করে লাইভে এসে ওইভাবে কেন কান্নাকাটি করলো? কেন সে হঠাৎ করে শাবনূরের দিকে আঙুল তুলল? এর পেছনের আসল কারণ হলো সে খুব ভালো করেই জানতো যে আমি রিমান্ডে আছি। সে বুঝতে পেরেছিল আমি রিমান্ডে টিকতে না পেরে যদি তার আর সামিরার ওই গোপন অভিসারের কথা ফাঁস করে দিই তাহলে আর সাধু সাজার মুখোশ খসে পড়বে তার। আর তাই মানুষের নজর ঘোরাতে এবং নিজেকে বাঁচাতে সে আগেভাগেই লাইভে এসে শাবনূরের ওপর দোষ চাপানোর এক জঘন্য নাটক করেছে। শাবনূর তো কিছুই জানতো না, সে ছিল শুধু সালমানের একজন ভালো বন্ধু। আসল বিশ্বাসঘাতক তো ছিল সামিরা নিজে এবং যারা তার ওই নোংরা জালে পা দিয়েছিল। ডনের ওই জবানবন্দি যেন পুরো ঘটনার মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। যে ডিপজল কিছুদিন আগে লাইভে এসে সালমানের জন্য অঝরে কেঁদেছিলেন, আজ ডনের এই জবানবন্দির পর সাধারণ মানুষের মনে এখন ডিপজলকে নিয়েও এক বিশাল সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। মানুষ এখন হিসাব মেলাতে শুরু করেছে, তাহলে কি ডিপজলের ওই চোখের জল পুরোটাই ছিল কুমিরের কান্না? নিজের পিঠ বাঁচাতেই কি তিনি শাবনূরকে বলির পাঠা বানাতে চেয়েছিলেন? বিশ্বাসঘাতকতার এক চরম এবং নিকৃষ্ট উদাহরণ। দর্শক, ডনের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি যদি সত্য হয়ে থাকে তবে এটি হবে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় এবং নিকৃষ্ট বিশ্বাসঘাতকতার ঘটনা। যে মানুষটি তার স্ত্রীর ওপর অন্ধের মতো বিশ্বাস রাখত, যে মানুষটি তার সহকর্মীদের নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসত, সেই মানুষটির পিঠেই দিনের পর দিন এমন ভয়ঙ্করভাবে ছুরি চালানো হচ্ছিল। ডন আক্ষেপ করে বলে, আমি যখন এই নোংরা সত্যটা জেনে ফেলি তখন আমার ওপরও চরম চাপ সৃষ্টি করা হয়। সামিরা এবং তার অন্ধকার জগতের সঙ্গীরা আমাকে হুমকি দেয়, আমি যদি এসব কথা সালমান ভাইকে বলে দিই তবে আমাকেও চিরতরে সরিয়ে দেওয়া হবে। পরিস্থিতির চাপে পড়ে এবং নিজের জীবন বাঁচাতে আমিও ওই নোংরা চক্রান্তের অংশ হতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আমি সব সত্য বলে দিলাম। আপনারা পারলে ওই সামিরাকে দেশে ফিরিয়ে এনে রিমান্ডে নিন, দেখবেন আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। দর্শকের প্রতি আমাদের জিজ্ঞাসা এবং বর্তমান পরিস্থিতি। দর্শক, রিমান্ডের ঘেরা টোপ থেকে ফাঁস হওয়া ডনের এই বুক ফাটা কান্না এবং সামিরা ও ডিপজলকে নিয়ে করা এই ভয়ঙ্কর দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো প্রতিবাদের ঝড় বইছে। সালমান শাহের কোটি কোটি ভক্ত আজ চরমভাবে ক্ষুব্ধ। তারা বলছেন দীর্ঘ 30টি বছর ধরে এই মানুষগুলো আমাদের সাথে প্রতারণা করেছে। তারা সালমানের রক্ত চুষে খেয়েছে আর বাইরে সাধু সেজে ঘুরে বেরিয়েছে। এখন সাধারণ মানুষের একটাই দাবি, আর কোনো টালবাহানা নয়, অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে পলাতক সামিরা এবং তার মা লুসিকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তাদের রিমান্ড নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলেই ওই কাল রাতের আসল নীল নকশা এবং পেছনের সব রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, রিমান্ডে ডনের এই চরম চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা এবং সামিরা ও ডিপজলের গোপন সম্পর্ক নিয়ে করা এই ভয়ঙ্কর অভিযোগের বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়?
ডন বাঁচার জন্য মিথ্যা গল্প সাজিয়ে ডিপজলের ওপর দোষ চাপাচ্ছে, নাকি সত্যি 30 বছর ধরে এমন এক ভয়ঙ্কর সত্য সবার চোখের আড়ালে লুকিয়েছিল? আমি না কখনো সামিরার মধ্যে সালমানের প্রতি ভালোবাসা দেখিনি। সামিরাকে কিন্তু সালমান ভালোবেসে বিয়ে করেছিল এবং অসম্ভব ভালোবাসতো সালমান সামিরাকে। কিন্তু আমি এই প্রেমের বিয়েতে এই ধরনের মৃত্যু কিংবা এই ধরনের একটা পরিণতি, আবার মৃত্যুর পরেও যতবার ইন্টারভিউ দিয়েছে বা যেই জায়গায় বিক্ষিপ্তভাবে নানান রকম সংলাপ বা বক্তব্য দিয়েছে, আমি না কখনো সামিরার মধ্যে সালমানের প্রতি ভালোবাসা দেখিনি। এটা আমার কাছে লেগেছে আর কি। এবং তাকে আমি বলবো না, এটা উনি নিজের সিচুয়েশনটা ভালো বুঝতে পারবে, উনি কোন সময়ের মধ্যে দিয়ে গেছে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আবার কিছুদিন পরেই সালমানেরই বন্ধুর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেটাও টেকেনি, পরে আবার একটা বিবাহ মানে বহু বিবাহে সে আবদ্ধ হয়। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সামিরা এরকম না করেও সালমানের ভালোবাসাটাকে খুব নিয়ে সে, তাহলে কিন্তু দর্শক মনে ওকে নিয়ে সন্দেহ বা কিংবা ঘৃণা জন্ম হতো না। সবাই সালমান শাহর মতো করেই সামিরাকে অনেক বেশি ভালোবাসতো, সম্মান করতো। ওই সালমান শাহ মৃত্যুর পরেও সালমান শাহ যেভাবে বেঁচে আছে, আমার মনে হয় যে সামিরাকেও দর্শক ঠিক সেই চোখেই দেখতো এবং সেই অনারেই রাখতো। শুধুমাত্র সামিরার কিছু ভুল স্টেপ বা ভুল বক্তব্য বা ভুল নানান রকম অ্যাক্টিভিটিস মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আসলে কি সে ভালোবেসেছিল, আসলে কি খুন করেছে, এগুলো আর কি। তো আমি আপনি কেউ বলার না, যত বলবো ততই বলা হবে। আমি চাই খুব দ্রুত এটার একটা সুরাহা হোক। যদি সত্যি সত্যি হত্যা হয়ে থাকে, আমি এটার বিচার আইন তো আর কাউকে ব্যক্তি কর্ম দেখে চলে না, আইন সবার জন্য সমান। তাই তিনি অতিরিক্ত কনফিডেন্সের কারণে দেশ তো করার মতো একটা দুঃসাহস দেখিয়েছিলেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি ধরা পড়ে গেছেন। তো এটা আসলে আমাদের সালমান ভক্তদের জন্য অনেক খুশির সংবাদ যে দীর্ঘ 30 বছর পরে হলেও আমরা একটু আলোর মুখ দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝে তিনি ক্ষান্ত হননি। তাকে যেখানে রিমান্ড মঞ্জুর করার কথা, সেখানে আমরা দেখেছি 9 আগস্টের পর মাত্র 2 দিন পরে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং ওনার জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত ওনার জামিন নামঞ্জুর করেছেন। তো সেই জন্য আমরা আদালতকে অশেষ ধন্যবাদ জানাই। তো যেভাবে আসলে আমাদের সালমান ভক্তদের সংগ্রাম চলতে থাকবে, একজন 75 বছর বয়সী একজন মহিলা, একজন মহিষী নারী, উনি আজ 30 বছর ধরে নিজের ছেলে হত্যার জন্য বিচার চেয়ে যাচ্ছেন। এখন আমরা প্রশাসনের কোনো গরিবসী আমরা চাচ্ছি না, আমরা ডিরেক্ট ডনের ফাঁসি চাচ্ছি। তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা উমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো উমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। ইউরোপ গিয়ে বলতো আমি অ্যাসাইলাম দেন, আমি রাষ্ট্র পরিপন্থী। ডন তুই তো রাষ্ট্র পরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া দলে ছিলি, আওয়ামী করতো। যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন ডন বগুড়ায় গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো, যাতে করে বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জোর বসে থাকে। আর সামিরা, তুমি পলায় কোথায় যাবা? ভারতে যাওয়ার চেষ্টা করছো। সব আসামিরা ভারত যাচ্ছে, তুমিও ভারত যা পার পেয়ে যাবা। এত সহজ না। তুমি ছাড়া আরো 11 জন আসামি এই এজাহারভুক্ত আছে। 11 জন আসামিকে ধরার পরে যখন তোমাকে খুঁজে বের করা হবে, ইন্দুরের গর্ত থেকে তুমি পালাইতে বাধ্য। সামিয়াকে যেন দ্রুত গ্রেফতার করা হয়। সামিয়াকে গ্রেফতার করলে ফলের বিয়াল বের হয়ে আসবে। সামিয়া, তুমি বলেছিলে যে আমি কিছু করিনি, আমার নাম আসবে না। কোথায় তুমি এখন? আসো না, এসে আদালতে এসে প্রমাণ করো যে তুমি কিছু করো নাই, তুমি আমাদের সালমান ভাইকে হত্যা করো নাই। এখন তোমার সাহস নেই। কোথায় গেছে তোমার সেই পুলিশ? তুমি অনেক বলেছো, অনেক শুনেছি। আমাদের শ্রদ্ধেয় লীলা চৌধুরীকে তুমি লীলা চৌধুরী বলে সম্বোধন করেছো। তুমি এতটাই বেয়াদব। তোমার তো স্বামী বদলের স্বভাব আছে, অতএব তোমার সবকিছুরই স্বভাব আছে। তুমি পারো না এমন কিছু নাই। তুমি টাকা দিয়ে প্রশাসনকে কিনতে চাও, তুমি টাকা দিয়ে ভক্তদের কিনতে চাও। একটা কথা মনে রাখো, প্রশাসনকে কিনতে পারবে কিন্তু ভক্তদের কিনতে পারবে না। আপনাকে শুধু এতটুকু বলতে চাই, যারা খুনি আসামি যারা আছেন, সালমান শাহ ভক্তদের, সালমান শাহ পরিবারদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। সালমান শাহ ভক্তরা 1996 সালে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সালমান শাহর জন্য সালমান শাহ ভক্তরা জীবন দিতে প্রস্তুত আছে এবং জীবন দিয়েছে। আমি সিজান বলে দিতে চাচ্ছি,
এই বিচারের রায়ের জন্য, এই সুষ্ঠু ন্যায় বিচারের দাবিতে যতদিন পর্যন্ত এই দেহে দম আছে আমাদের সংগ্রাম চলছে, চলবে। 30 বছর হয়ে গেছে কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই এবং এই মামলার কোনো কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট, ডেটের পর ডেট শুধু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয় অবশ্যই সে শাস্তি পাবে এই বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরও বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরও যারা যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যে বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আজকে প্রশাসনকে আমি একটাই আহ্বান করব, আমাদের প্রিয়, সবার প্রিয় নায়ক, জনপ্রিয় নায়ক সালমান শাহ এই হত্যাকাণ্ডের পিছনে যারা যারা জড়িত তাদেরকে সঠিকভাবে তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, এটাই আমার শেষ বক্তব্য এবং এটাই আমার চাওয়া। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ থেকে পুরো ভিডিওতে দেখতেই পেলেন সালমান শাহের ঘটনায় তার মাকে কিভাবে ডন এবং সামিরা ফাঁসাচ্ছে। তাদের বক্তব্য একটাই যে এই ঘটনায় ফ্যামিলিগত ডিপ্রেশন হয়ে সালমান শাহ নিজেই না ফেরার দেশে গেছে। আবার সামিরা বলতেছে সালমান শাহের মা নাকি জঘন্য একজন ব্যক্তি, যেইটা সে দীর্ঘ বছর সংসার করেই বুঝতে পেরেছে। তার ছেলেকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারতো না। অনেকেই তো বলতো মায়ের সাথে সম্পর্ক, মানে বিষয়টা ভাবা যায়। ইতিমধ্যে গোটা দেশে বিক্ষোভ চলতেছে, ডন গ্রেপ্তার হয়েছে কিন্তু সামিরা কেন গ্রেপ্তার হচ্ছে না? সবাইকে আইনের আওতায় এনে আসল সত্যিটা প্রকাশ করা হোক, কিভাবে আমাদের মহানায়ক সালমান শাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।